মানুষের সময় এসেছে হিসাবটা বুঝে নেওয়ার। পরিষ্কার কথা আমি বলবো, মানুষ যেন হিসাবটা বুঝে নেয়। আরাবুল ইসলামের বিরুদ্ধে যত মামলা রয়েছে, এবং আমি আর একটাও কথা বলবো, আমার যে মামলা রয়েছে আরাবুল ইসলামের বিরুদ্ধে, আমি প্রমাণ নিয়ে কথা বলি, আমি একজন আইনজীবী, আমার কাছে প্রমাণ রয়েছে। আমার এই পঞ্চায়েত ভোটের মামলায় বহু মানুষ যুক্ত। আমার এই পঞ্চায়েত ভোটের মামলায় প্রায় ১,৫০০ মানুষ এফিডেভিট করে তাদের কি হয়েছে আপনি সেকেন্ড ডেট বা থার্ড ডেটের এফিডেভিট দেখুন, 11টা এফিডেভিট আছে আমার। অনেক হাউলিং করেছিলেন, অনেক কিছু, এই করতে দেবো না, সেই করতে দেবো না, ওই করতে দেবো না, কিন্তু ভাঙড়ের মানুষ, আমি আপনাকে বলছি, এই মামলা ফাইল করার পর, ক্যান অ্যাপ্লিকেশন ফাইল করার পর, হাইকোর্টের কিছু অর্ডারের পরে তারাও বলেছেন যে প্রথম দিকে যতটা গন্ডগোল হয়েছিল দাদা, কোর্ট অর্ডারের পরে কিন্তু গন্ডগোল অনেকটা থেমেছে। এবং সমস্ত কেসের বিচার করা হোক। এই ধরনের লোককে বাইরে রাখা মানে বহু মানুষের জীবনহানি হতে পারে। সেই জন্য তিনি যে গ্রেপ্তার হয়েছেন, মানুষ শান্তিতে সেইখানে অন্তত ঘুমাতে পারবে, এটা আমি মনে করি। যে কলকাতার রাজপথে মিথ্যে কেস দিয়ে অন্য দলের লোকদের যেভাবে হেনস্থা এবং গ্রেপ্তার করানো হয়েছিল, এই মিথ্যে কেস দেওয়ার জন্য সেই কেসের সাজা এবং আইন অনুযায়ী, ক্রিমিনাল অ্যাক্ট অনুযায়ী সেই মিথ্যা কেস দেওয়ার জন্য সেই কেসটাও তার উপর লাগু হোক। আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হলো ভাঙড়ে পঞ্চায়েত ভোটে গন্ডগোলের জেরে, কি বলবেন? হ্যাঁ, ঠিক, একদম সঠিক কাজ করেছে কলকাতা পুলিশকে আমার কুর্নিশ। কারণ আরাবুলের এগেনস্টে একটা কেস নেই। তিনি একজন বড় নেতা এবং তিনি বহু কুকর্মের অধিকারী, বহু। আমি এটাই বলবো, সমস্ত কেসগুলো তার এগেনস্টে যত কেস রয়েছে, সমস্ত কেসগুলোকে বার করা হোক এবং সমস্ত কেসের বিচার করা হোক। এই ধরনের লোককে বাইরে রাখা মানে বহু মানুষের জীবনহানি হতে পারে। সেই জন্য তিনি যে গ্রেপ্তার হয়েছেন, মানুষ শান্তিতে সেইখানে অন্তত ঘুমাতে পারবে, এটা আমি মনে করি। যেভাবে কলকাতার রাজপথে মিথ্যে কেস দিয়ে অন্য দলের লোকদের যেভাবে হেনস্থা এবং গ্রেপ্তার করানো হয়েছিল, এই মিথ্যে কেস দেওয়ার জন্য সেই কেসের সাজা এবং আইন অনুযায়ী, ক্রিমিনাল অ্যাক্ট অনুযায়ী সেই মিথ্যা কেস দেওয়ার জন্য সেই কেসটাও তার উপর লাগু হোক, আমি এটাই চাইব। শাসক দলের যত মদতপুষ্ট নেতা, তার মধ্যে 90% লোক তারা হচ্ছে করাপ্টেড। যারা করাপ্টেড, মানুষ তাদেরকে ভোট দিয়েছে অথবা তারা ভোট ছিনিয়ে নিয়েছেন। সুতরাং মানুষের সময় এসেছে হিসাবটা বুঝে নেওয়ার। পরিষ্কার কথা আমি বলবো, মানুষ যেন হিসাবটা বুঝে নেয়। আরাবুল ইসলামের বিরুদ্ধে যত মামলা রয়েছে, এবং আমি আর একটাও কথা বলবো, আমার যে মামলা রয়েছে আরাবুল ইসলামের বিরুদ্ধে যতগুলো আর্মস অ্যাক্টে মামলা রয়েছে, সেই মামলার সমস্ত নথিপত্র আমি জোগাড় করছি। 1 মাস পর আমার হাইকোর্টে যে মামলা আছে, সেই মামলায় আমি অ্যাটাচ করব। যত নেতা, যত মন্ত্রী এবং যত আর্মস অ্যাক্টের কেস রয়েছে, শুধু আর্মস অ্যাক্ট দিয়ে পুলিশ অনেক সময় চাপে ছেড়ে দেয়। সেই আর্মস দিয়ে কি কি করা হয়েছে, কি মার্ডার হয়েছে, রাহাজানি হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, ভয় দেখানো হয়েছে, সমস্ত কেস তার সঙ্গে অ্যাটাচ করা হবে এবং তার মধ্যে যারা যারা জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। হাইকোর্টের কাছে অলরেডি আমরা মামলা ফাইল করেছি। হাইকোর্ট এনআইএ এর কাছে রিপোর্ট চেয়েছে, রাজ্য সরকারের কাছেও রিপোর্ট চেয়েছে। আমার ধারণা পরবর্তীকালে এই মামলাটা যখন আমরা ফাইনালি অর্ডার পাবো, এই মামলাটার মাধ্যমে একটা নতুন দিক খুলে যাবে। আর্মস অ্যাক্ট দিয়ে দায় সারা কাজ সারা পশ্চিমবঙ্গের বুকে বন্ধ করে দেবে এই মামলা, আমি আপনাদের এইটা বলতে পারি। কারণ আর্মসটা শুধু আর্মস রাখলেই হয় না, সেই আর্মসটা যে যে অন্যায়ের কাজে ব্যবহৃত হয়েছে সেই অ্যাক্টগুলো তার উপর দিতে হবে। এমনকি যদি দেখা যায় তারা কোনো পুলিশ মারতে গেছে, পুলিশকে গুলি করেছে, বা যেখানে সন্দেশখালীর ক্ষেত্রে এটা দেশদ্রোহিতার আইন দিতে হবে। এবং দেশদ্রোহিতা হলে আজকের ইউপিএ অ্যাক্ট অনুযায়ী, এই অ্যাক্ট অনুযায়ী দেশদ্রোহিতা হলে তার সারা জীবন কাস্টডি থাকতে হবে। এবং আমি চাই যারা যারা এই দেশদ্রোহিতার কাজে যুক্ত, তাদের বিরুদ্ধে এই ধরনের আইনগুলো লাগু করে তাদেরকে ভেতরে রেখে সমাজকে যাতে উন্নত করা যায়, সেই জন্যই আমার প্রচেষ্টা। এবং আশা করি আমার এই মামলার মাধ্যমে আমি অন্তত পশ্চিমবঙ্গের মানুষকে কিছুটা শান্তি দিতে পারবো। এবং আমার যে মোটো, মানুষের পাশে দাঁড়ানোর আমার যে ইচ্ছা, সদিচ্ছা, এটা আমি চালিয়ে যাব। যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, আমি লড়াই করব এবং আমি
চিরকাল লড়াই করে যাব। এই আরাবুলের বিরুদ্ধে আপনারা কি কি মামলা করবেন? না, আমি কোনো মামলা করিনি। আরাবুলের বিরুদ্ধে ভাঙড়ের লোকজন যখন এসেছিল তারা অভিযোগ করেছিল, তখন মামলা হয়েছিল। আমি নতুন করে কোনো মামলা আছে আপনার কাছে আরাবুলের? না, আমার কাছে আরাবুলের বিরুদ্ধে একটি মামলা ছিল, কারণ ভাঙড়ের যে লোক এসেছিল তিনি বলেছিলেন তার কাছে যে অভিযোগ ছিল সেই ভিত্তিতে মামলা হয়েছিল। সেটা পঞ্চায়েত ভোটের যে মামলা, সেই মামলার সাথে সাপ্লিমেন্টারি এফিডেভিট করে সেটা আমরা যোগ করেছিলাম এবং সেই অভিযোগটা এখনো পর্যন্ত আছে। সেই মামলা এখনো বিচারাধীন প্রধান বিচারপতির ঘরে, এইটুকুই আমি বলতে পারি। পাশাপাশি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আর্মস অ্যাক্টে, শুধু আরাবুল নয়, আর্মস অ্যাক্টে যত নেতা মন্ত্রী গুন্ডা যাদের নামে আর্মস অ্যাক্টে কেস রয়েছে, সেই আর্মস দিয়ে তারা যা তারা দেশবাসীর জন্য উপকার করেছে, মানে তারা সেই আর্মস দিয়ে মার্ডার করেছে, কাউকে ভয় দেখিয়েছে, এক্সটর্শন করেছে, টাকা ছিনতাই করেছে, রেপ করিয়েছে কোনো মেয়েকে ভয় দেখিয়ে, সমস্ত কেস জুড়তে হবে তাদের সেই কেসে। সমগ্র পশ্চিমবঙ্গের সমস্ত থানায় কত আর্মস অ্যাক্টের কেস আছে এবং তাদের কি স্টেজ এবং তাদের সঙ্গে আর কি কি কেস যুক্ত, টোটাল রিপোর্ট কিন্তু হাইকোর্ট চেয়ে পাঠিয়েছে। মনে রাখবেন, হাইকোর্ট কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না এবং আমার ধারণা আমরা অবশ্যই ভালো অর্ডার পাবো এবং নতুন দিন আমরা হাইকোর্টের অর্ডারের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে দেখাতে পারবো। ইতিমধ্যে আরাবুল ইসলামের ছেলে হাকিবুল ইসলাম এবং ক্যানিং ব্যুরোর বিধায়ক শওকত মোল্লা মহাশয় বলেছে আরাবুল সাহেবকে ফাঁসানো হচ্ছে। কারা ফাঁসাতে পারে? হ্যাঁ, ওরা অনেক কিছুই বলবে, কারা ফাঁসাতে পারে সেটা আমি বলতে পারবো না, যারা বলেছেন তারাই বলতে পারবেন। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওনাকে যদি ফাঁসানোই হয় তাহলে আমার ঠিক বছরটা মনে পড়ছে না, বছর 2-3 বছর আগে মুখ্যমন্ত্রী একটা মানে আপনাদেরই সংবাদ মাধ্যমের একটা চ্যানেলে, একটা বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের চ্যানেলে বসেই একটা ঘটনা শোনার পরে সঙ্গে সঙ্গে বলেছিলেন 24 ঘন্টার মধ্যে আরাবুলকে গ্রেপ্তার করতে হবে। তাহলে মুখ্যমন্ত্রীর কাছেও যখন খবর এসে পৌঁছায় সে নিশ্চয়ই কিছু না কিছু অন্যায় করেছে বলেই সেই খবরটা এসে পৌঁছেছে। এবং আমি আপনাকে বলছি, আপনি আমার যে জনস্বার্থ মামলা, ফারাদ মালিকের যে জনস্বার্থ মামলা, সেই মামলা খুলে আপনি দেখে নিন। ভাঙড় থেকে যে ব্যক্তি এফিডেভিট করেছে সেই ব্যক্তি বলেছে যে আরাবুল ইসলাম পঞ্চায়েত ভোটের দিন কোথায় কি গন্ডগোল হয়েছে সেই গন্ডগোলের কিন্তু কপি আমি অ্যাটাচ করেছি এবং সেই মামলা বিচারাধীন রয়েছে। সুতরাং কে ফাঁসিয়েছে বা কারা ফাঁসিয়েছে সেটা তো বিচারাধীন বিষয়, আমি সেটা বলতে পারবো না। যদি ওনাকে ফাঁসানোই হয়ে থাকে তাহলে উনি মানে সমস্ত কেস থেকে বেরিয়ে আসবে। কিন্তু যার সম্বন্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে হয় কোনো একটা সময় যে তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করুন, সেই ব্যক্তিকে ফাঁসানো হয়েছে বলে আমি অন্তত মনে করি না, আমি তাদের সাথে একমত নই। এই কদিন আগে আমাদের এক সাক্ষাৎকার আরবুল ইসলাম বলেছিল, আমরা প্রশ্ন করেছিলাম যে কলকাতা হাইকোর্টে যে মামলাগুলো চলছে 82 জন নমিনেশন সহ, আরবুল ইসলাম বলেছিল আমাদের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ খুঁজে পায়নি হাইকোর্ট, সেই জন্য আমাদেরকে বেকসুর খালাস এবং কেসগুলোকে খারিজ করে দিয়েছে। না, দেখুন, আমি ওনাদের কথায় আমি কোনো রকমই ওনারা এই সমস্ত কথাবার্তা বলেন, কেস নম্বর দিয়ে ওনাকে দেখাতে বলুন যে কোন কোন কেস ওর বিরুদ্ধে খারিজ হয়েছে বা কোন কোন কেস হাইকোর্টে তার বিরুদ্ধে কোনো রকম কোনো প্রমাণ হয়নি। এই সমস্ত মিথ্যে কথা যারা বলে, ঠিক আছে, তারা হয়তো মানুষের মনের মানে দেখুন, একটা কথা পরিষ্কার আমি আপনাদের বলে দিচ্ছি, মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে রাজ্য সরকারের কোনো নেতা মন্ত্রীকে মানুষ বিশ্বাস করে না। পরিষ্কার আপনার কাছে আমি বলে দিচ্ছি, আমি মুখ্যমন্ত্রীকে যথেষ্ট সম্মান করি, তাকে শ্রদ্ধা করি, কিন্তু সেই শ্রদ্ধা থেকেও আমি বলবো যে ওনার প্রচেষ্টাটাকে ব্যর্থ করছে ওনার নেতা মন্ত্রীরা, ওনার প্রচেষ্টাটাকে ব্যর্থ করছে ওনার অপদার্থ নেতা মন্ত্রীরা। কারণ তারা এমনভাবে দুর্নীতির আশপাশে মানে দুর্নীতির পাঁকের মধ্যে এই সরকারের বিভিন্ন স্কিমকে জড়িয়ে ফেলছে, এই সরকারের বিভিন্ন কাজকর্মের মধ্যে এমন দুর্নীতি তারা ঢুকিয়ে দিচ্ছে যে সেইখানে অবশ্যই কোর্টে মামলা হয়ে গেলে তারা সেটা সামলাতে পারছে না, সিবিআই হয়ে যাচ্ছে, ইডি হয়ে যাচ্ছে। যতই আপনি কেন্দ্রীয় সরকারকে দোষ দিন, আপনি কি আপনার অন্যায়টা থেকে পুরোপুরি বেরোতে পারছেন? কেন পারছেন না? কেন বারবার ইডি সিবিআই আপনাকে নোটিশ পাঠাচ্ছে এবং সেখানে গিয়ে কেন আপনি এক্সপ্লেনেশন ঠিক মতন দিতে পারছেন না, যার জন্য আপনাকে আবার নোটিশ পাঠাতে হচ্ছে? সব কিছু ইচ্ছা প্রণোদিত হয় না, ইচ্ছা প্রণোদিতভাবে সমস্ত কিছু চলতে পারে না। কে কি বলেছেন আমি সেটা জানি না, উনাকে প্রমাণ দিতে বলুন, ওই সমস্ত মুখের কথায় কিছু হবে না। আমি প্রমাণ নিয়ে কথা বলি, আমি একজন আইনজীবী, আমার কাছে প্রমাণ রয়েছে, কারণ আমার এই পঞ্চায়েত ভোটের মামলায় বহু মানুষ যুক্ত। আমার এই পঞ্চায়েত ভোটের মামলায় প্রায় 1,500 মানুষ এফিডেভিট করে তাদের কি হয়েছে আপনি সেকেন্ড ডেট বা থার্ড ডেটের এফিডেভিট দেখুন। 11টা এফিডেভিট আছে আমার, 11খানা আমার ক্যান অ্যাপ্লিকেশন রয়েছে পঞ্চায়েত ভোটের মামলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে কি হয়েছে, এবং এই এফিডেভিটের মধ্যে আমি বলবো 90% শাসক দলের দুর্নীতি সেই এফিডেভিট রয়েছে।
সুতরাং মানুষ যে মিথ্যা কথা বলছে সেটা কখনোই নয়। এবং অন্যান্য কোর্টের অর্ডারগুলো আপনারা দেখতে পারেন, যেখানে আরও অন্য কোর্টে মামলা হয়েছে সেখানেও পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছে কোর্ট। সবই যদি মিথ্যা হয় এবং পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে তার রিপোর্টও পাঠিয়েছে, কোর্টও স্যাটিসফাইড নয়, আমরাও তার রিপ্লাই জমা দিয়েছি, সেই মামলাও আগামী দিনে হিয়ারিংয়ে আসবে। দেখুন, কোর্ট প্রসেসে সব কিছুই সময় লাগবে। উনি যেটা বলেছেন, উনি পাবলিক ফিগারে থাকার জন্য, নিজের ইমেজটাকে তৈরি করার জন্য উনি বলেছেন, ওনার কোনো কথা মানুষ আজকের ডেটে বিশ্বাস করে না। পঞ্চায়েত ভোটের পর ওনারা অনেক হাউলিং করেছিলেন, অনেক কিছু, এই করতে দেবো না, সেই করতে দেবো না, ওই করতে দেবো না, কিন্তু ভাঙড়ের মানুষ, আমি আপনাকে বলছি, এই মামলা ফাইল করার পর, ক্যান অ্যাপ্লিকেশন ফাইল করার পর, হাইকোর্টের কিছু অর্ডারের পরে তারাও বলেছেন যে প্রথম দিকে যতটা গণ্ডগোল হয়েছিল দাদা, কোর্ট অর্ডারের পরে কিন্তু গণ্ডগোল অনেকটা থেমেছে। কারণ পুলিশের কাছে গিয়ে আমরা ডাইরেক্ট বলেছি, কোর্ট এই অর্ডার দিয়েছে, আপনি বাড়িতে না ঢুকতে দেওয়ার কে? তখন পুলিশ কোনো কিছু বলতে পারেনি। এবং মানুষ কিন্তু, মানে আমি বলবো, বিধানসভা ভোটের পরে যতজন, মানে যেভাবে মানুষকে বাড়ি ছাড়া হতে হয়েছিল, যেভাবে মানে মানুষের ওপর অত্যাচার হয়েছিল, অ্যাটলিস্ট পঞ্চায়েত ভোটের পরে কিন্তু তার থেকে অনেক কম ঘটনাটা হয়েছে। কারণ প্রথম থেকে আমরা সজাগ ছিলাম এবং হাইকোর্টও যথেষ্ট সেটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছিল। এরপরেও দেখুন, একটা কোর্টের মামলা করে তো সমস্ত কিছু করা সম্ভব নয়। আমরা চেষ্টা করছি, সেকশনাল পিপুল যতজন আসছে তাদের বিরুদ্ধে, মানে সেইটা হয়ে আমরা চেষ্টা করছি। বাকিটা আমি যেটা বলবো, আমি এটাই বলতে চাই যে দেখুন, যারা নেতা, যারা মন্ত্রী রয়েছেন, আপনারা মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন। সুতরাং সেই মানুষকে আপনারা যদি ঠকানোর চেষ্টা করেন, মানুষ কিন্তু তার জবাবটা আজ না হোক, দুদিন বাদে আবার ভোট আসবে, সেদিন কিন্তু দিয়ে দেবে এবং সেদিন কিন্তু আপনাদের পালানোর আর কোনো পথ থাকবে না। সামনে লোকসভা ভোটও রয়েছে, শাসক দলের একটু চিন্তা ভাবনা করা উচিত যে এইভাবে যদি দুর্নীতি এবং চিটিংবাজি চলতে থাকে তাহলে তার প্রভাবটা কিন্তু লোকসভা ভোটের ব্যালটেও পড়তে পারে।